আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? ভাইয়া তুমি বড্ড অদ্ভুত। প্রশ্ন করো। মাত্র কয়েক ঘন্টা আগেই তো আমাদের দেখা হলো। এর মাঝে খারাপ কিভাবে থাকবো? আগের মতোই ভালো আছি আলহামদুলিল্লাহ। যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া, যে কাজে তুমি তোমার ছোঁয়া দিয়েছো সেখানেই কোনো অসুবিধা হতেই পারে না ইনশাল্লাহ। হয়েছে, আর চাপা মারতে হবে না। পৌঁছে কল দিয়ে জানাইস আমাকে। আর শোন, বলো ভাইয়া। যে কোনো সমস্যায় আমাকে জানাতে ভুলবি না। বন্যার খেয়াল রাখবি। ভাইয়া তুমি শুধু শুধু টেনশন করছো। তুমি মেঘের খেয়াল রেখো। আমার বোনটা নিজেই এখনো বাচ্চা। ওকে কোনো রাগ দেখিও না প্লিজ। আমার বউয়ের কথা চিন্তা না করে তুই তোর বউয়ের কথা চিন্তা কর। মেঘ তোমার বউ হওয়ার আগে আমার বোন। আমি বড় নাকি তুই বড়? তুমি। আমি বেশি জানি নাকি তুই বেশি জানোস? তুমি। তাহলে শোনেন সম্বন্ধী ভাই, আপনার বোন আমার জন্মগত বউ। জন্মগত সমস্যা শুনেছি, কিন্তু বাপের জন্মেও জন্মগত বউ শুনিনি। তুই হানিমুন থেকে ফিরে ছোট বোনের জামাইয়ের কাছে ক্লাস করতে আসিস। তোর অনেক কিছু শেখার আছে। তানভীর হাসল। এ পর্যায়ে তানভীরের হাসির শব্দ শুনে বন্যার ঘুম ভেঙে গেল। বন্যা একটু আগেই ট্রেনের কামরায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তানভীরের হাসির শব্দ শুনে সে তাড়াহুড়ো করে উঠে বসল, বলল, কি হয়েছে? বাড়ি থেকে কল দিয়েছে? সব ঠিক আছে তো? বন্যার এমন ঘুম থেকে লাফিয়ে ওঠায় এবং অদ্ভুত প্রশ্ন শুনে তানভীর খুব অবাক প্রায়। সে ঠান্ডা ও শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? কোনো স্বপ্ন দেখেছো? পানি খাবে? বন্যা একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এত রাতে কে কল দিয়েছে? মেঘ এবং বাড়ির লোক সবাই ঠিক আছে তো? তানভীর মিটিমিটি হাসল, বলল, সবাই ঠিক আছে, শুধু আমি ঠিক নেই। কেন? কি হয়েছে আপনার? তানভীর একটু ফিসফিসিয়ে বলল। 1 মিনিট, ভাইয়া লাইনে আছে। বন্যা জিভে কামড় বসিয়ে বলল, ছি ছি, আবির ভাইয়া কলে আছে। কে জানে কতটুকু শুনতে পেরেছে। হ্যালো ভাইয়া। থাক, আর কিছু বলতে হবে না। ছোট বোনের জামাই হয়ে সম্বন্ধীর হানিমুনে কাবাবের হাড্ডি হওয়ার ইচ্ছে আমার নেই। বাই, হ্যাপি জার্নি। বাহ। আপনি রাগী ভিলেন ছিলেন জানতাম, কিন্তু ঠোঁট কাটা কবে থেকে হয়েছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি। তোমাকে ভালোবাসার পর থেকে। কেন, কি এমন বলেছি? এত সুন্দর রাত, ট্রেনের জানালা দিয়ে শাঁ শাঁ করে বাতাস আসছে ভিতরে। ট্রেনের কামরায় আমি আর আমার নতুন বউ হানিমুনে যাচ্ছি। উফ, হাউ রোমান্টিক। ভাবতেই ভালো লাগে। কিন্তু আমার কি কপাল, আমার বউ ঘুমাচ্ছে আর আমি মশা মারছি। বন্যা তানভীরের এমন পাগলমা মাখা কথা শুনে অন্যদিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, মনে মনে ভাবছে, মানুষটাকে আমি ছোটবেলা থেকে চিনি। সব সময় দেখেছি বেকার আমাকে শাসন করতে, ধমকাতে, বকতে। কখনো বুঝতেও পারিনি এই রাগী বদমেজাজি মানুষটার ভিতরে একটা ছোট্ট বাচ্চা সুলভ মনও আছে। সত্যি আজ মনে হচ্ছে জীবনটা পরিপূর্ণতা পেল। তানভীরের সাথে কথা শেষ করে আবির তাড়াহুড়ো করে খাচ্ছে। হালিমা খান বলল, কিরে আবির, তানভীরের সাথে কথা হয়েছিল? জি মামনি, কথা হয়েছে। ওরা ট্রেনে আছে বলেছে, পৌঁছে জানাবে। কি রে, সব কিছু এত অল্প অল্প করে খাচ্ছিস? আম্মু, তোমার বৌমা ঘরে একা আছে। উপস্থিত সবাই কিছুটা মুচকি মুচকি হাসলো। তাতে আবিরের কোনো কিছু যায় আসে না। বিয়ের আগে মেঘকে কিছুটা দূরে সরিয়ে রাখলেও বিয়ের পর মেঘের প্রতি ভালোবাসা বা দায়িত্ব কোনো কিছুতেই কোনো কৃপণতা করেনি আবির। তার মতে এই এক আবিরের জীবন এক মেঘতেই আবদ্ধ। আবির খাওয়া শেষ করে উপরে চলে গেল। হালিমা খান মালিয়া খানকে বলল, আপা, মেয়েকে অন্য কোথাও বিয়ে দিলে হয়তো এতটা নিশ্চিত থাকতাম না। তোমার ছেলে যেভাবে আমার মেয়েটাকে আগলে রাখে, হয়তো অন্য কোথাও বিয়ে দিলে তা কখনোই করতো না। নিজের মেয়েকে সুখী দেখে এর চাইতে বেশি একটা মায়ের আর কী বা চাই। মালিয়া খান বলল, তুই নিশ্চিন্ত থাক, আমার আবির মেঘের খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে। ওদের দুটোকে দেখলে মনটা জুড়িয়ে যায়। আবির থাকতে মেঘকে নিয়ে আমাদের কোনো চিন্তা করতেই হবে না। আবির রুমে ঢুকলো, দেখলো মেঘ এখনো ঘুমায়নি। সামনে গিয়ে বসলো, বলল, ঘুমাওনি এখনো? ঘুম আসছে না। শুয়ে পড়ো,
আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘ কিছুক্ষণ চুপ করে রইল, হঠাৎ বলল, আহিয়ার আব্বু। আবির সেই চিরচেনা শান্ত কণ্ঠে জবাব দিল। হুম। মেঘ বেলকনির দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, বাইরে তাকিয়ে দেখুন, আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। চলুন না আমরা ছাদে যাই। এত রাত্রে ছাদে যাওয়া যাবে না, অন্য কিছু বলো। চলুন না প্লিজ। মেঘ, জেদ করো না প্লিজ। তুমি কি ভুলে গেছো তুমি অসুস্থ? এত রাত্রে ছাদে গেলে তেনারা তোমার ঘাড় মটকে দেবে, জানো? মেঘ একটু ভয়ে ভয়ে বলল, সত্যি বলছেন? কিন্তু আপনি তো বলেছিলেন তেনারা বলতে কেউ নেই। এসব বাদ দাও, চলো আমরা বেলকনিতে যাই। বেলকনির দিকে তাকিয়ে দেখো, সেখানেও কি সুন্দর চাঁদের জ্যোৎস্না দীপ্তি ছড়াচ্ছে। চলুন। আবির আর মেঘ বেলকনির সোফাতে গিয়ে বসল। চাঁদের আলোতে আবির মেঘের ক্লান্ত অসুস্থ মুখের পানে তাকিয়ে আছে। আবিরের চোখ যেন মেঘের সারামুখেই বিচরণ করছে। এই কয়েকটা দিনে মেয়েটার মুখে লাবণ্য অনেকটাই কমে এসেছে, মুখে কয়েকটা ব্রণ উঠেছে, মুখটা মনে হয় রক্তশূন্য হয়ে উঠেছে। আবির অক্লান্ত চোখে তাকিয়ে আছে। মেঘ বলল, এভাবে কি দেখছেন? আমার আহিয়ার আম্মুকে। আচ্ছা মেঘ, আমাদের আহিয়া এখন কি করছে? মেঘ আবিরের এসব বাচ্চামো প্রশ্ন শুনে কিছুটা হাসল, বলল, আহিয়া আপনাকে বলছে, পাপা পাপা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে চন্দ্র বিলাস করানোর জন্য। আবির হু হু করে হাসল। কই, আমি তো শুনতে পাচ্ছি না। আমি তো পাচ্ছি। আমিও শুনতে চাই। মেঘ ফিসফিসিয়ে আবিরকে বলল। কাছে আসুন। আবির মেঘের কিছুটা সামনে গিয়ে বসল। মেঘ আবিরের ডান হাতটা তার পেটে স্পর্শ করে বলল, আপনি কি অনুভব করতে পারছেন আমাদের বাবুর হৃদস্পন্দন? আবির মাথাটা কিছুটা ঝুঁকিয়ে মেঘের পেটে কান দিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি এখন কোনো কথা বলবে না, এখন আমাদের বাপ মেয়ের কথা হবে। মেঘ আবিরের পাগলামো দেখে হাসল। আমার ছোট্ট পরী কি তার পাপার কথা শুনতে পাচ্ছে? পাপা তোমায় খুব মিস করে। তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো। কথা দিচ্ছি, পাপা তোমায় কাঁধে করে সারা বাড়ি ঘুরবো। আইসক্রিম কিনে দেব, চকলেট কিনে দিব। তোমার মাম্মাকে আর কষ্ট না দিয়ে তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো। মেঘ আবিরের কথা শুনে মুচকি মুচকি হাসল, বলল, তো আপনার ছোট্ট পরি কি বলল? আমার আহিয়া পরি আমাকে বলেছে সে অতি শীঘ্রই আমাদের কাছে চলে আসছে। মেঘ আবিরের বুকে মাথা রেখে হাসল, বলল, আপনার মতো স্বামী পাওয়া আমার সৌভাগ্য। জীবনের সকল পূর্ণতার মাঝে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ পাওনা হলো আমার স্বামী সাজ্জাদ খান আবির। আবির হাসল, বলল, আমার সৌভাগ্য আমি তোমাকে পেয়েছি। তোমাকে না পেলে কি হতো বা আমি কি করতাম তা আমি জানি না। তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। কারণ তুমিহীনা এ আবিরের জীবন মূল্যহীন। ট্রেন চলেছে একজোড়া কপত কপতি ডুবে আছে দুজনের চোখের মায়ায়। দুজনের চোখের তৃষ্ণা যেন বহুদিনের। মনে হচ্ছে সারা রাত দেখো যেন এই তৃষ্ণা মিটবে না। হঠাৎ বন্যা চোখ নামিয়ে নিল। তানবীর ট্রেনের বাহিরের দৃশ্য তাকিয়ে একটু হাসলো, মনে মনে বলল, মেয়েটা বড্ড বেশি লাজুক। আল্লাহ জানে এই মেয়ের লজ্জা ভাঙাতে আমার আর কি করা লাগবে। বন্যা মনে মনে ভাবছে, বেহায়া নির্লজ্জ পুরুষ কোথাকার, সর্বক্ষণ প্রস্তুত থাকে কখন কিভাবে কতবার আমাকে লজ্জা দেওয়া যায়। হঠাৎ তানভীর বন্যার হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল গুজল। বন্যা কিছুটা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তানভীর আরেকটু কাছে এগিয়ে আসে, বন্যাকে নিজের দিকে ফেরালো, বলল, বন্যা ফুল, তুমি কি এখনো আমায় আগের মতো ভয় পাচ্ছ? কই না তো। তাহলে আমার দিক থেকে এমনভাবে মুখ ফিরিয়ে রেখেছো কেন? আমাকে কি তোমার ভালো লাগে না? বন্যা তানভীরের ঠোঁটে আঙ্গুল দিয়ে কথা আটকে দিয়ে বলল, এসব কি বলছেন? আমি আপনাকে ভীষণ ভালোবেসে বিয়ে করেছি। আপনি যা ভাবছেন তেমন কিছুই না। তাহলে তাহলে কিছুই না? বলে বন্যা মাথাটা নিচু করে বসে আছে। তানভীর এক হাত দিয়ে বন্যার থুতনি ছুঁয়ে মুখটাকে উঁচু করে বলল,
বন্যা, আমি জানি আমি একটু রাগী, বদমেজাজি। রাগ হলে ভালো মন্দ মাথায় থাকে না, কিন্তু আমার এত বাজে স্বভাবের মাঝেও একটা চিরন্তন সত্য হলো আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। গত কয়েকটা বছর নিজের ভিতরটা এক অসহনীয় যন্ত্রণায় কুড়ে কুড়ে খেয়েছে। আমি জানি তোমাকে ছাড়া আমার কতটা কষ্ট হয়েছে। ভাইয়াকে ছাড়া আর কাউকে কিছু বলতেও পারিনি। যখন তোমার কথা খুব মনে পড়তো তখন ছুটে যেতাম তোমার ভার্সিটিতে, তোমার গলিতে, তোমাকে এক নজর দেখার অপেক্ষায়। বহুবার মুকলেশ দাদার বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। না তার ব্রেন বলতো যে কোনো সময় তোমার বাড়ির কারো কাছে হয়তো ধরা পড়ে যাব, কিন্তু মন মানতো না। ছুটে যেতাম তোমার গলিতে, যদি একবার দেখা পাই। মাঝে মধ্যে সৌভাগ্যবশত পেয়েও যেতাম। বন্যা নির্বাক, অবাক দৃষ্টিতে তানভীরের মুখের পানে তাকিয়ে আছে। চাঁদের আলোয় তানভীরকে দেখতে অনেক মোহনীয় লাগছে। ট্রেনের ঝনঝন শব্দ, জানালা দিয়ে আসা মৃদু মৃদু বাতাস, চাঁদের জ্যোৎস্নার আলো পরিবেশটাকে আরও মধুর করে তুলেছে। বন্যা বলল। আপনি কি আমায় অনেক আগে থেকে ভালোবাসেন? তানভীর চুপ। কত আগে থেকে? প্রায় 4 বছর হলো। বন্যা তো অবাক, বলল। তার মানে এই 4 বছর যাবৎ আপনি আমায় নজরে নজরে রেখেছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি। শুধু আমি না, তোমার আশেপাশে আরও অনেকেই আছে যাদেরকে বলা আছে তোমার উপরে নজর রাখতে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কোন ছেলের সাথে মিশছো কি না, তারা আমাকেই বলতো। এবার বন্যা একটু রাগ করলো, বলল। অন্য ছেলেরা আমার দিকে নজর রাখতো? প্লিজ রাগ করো না। ওরা কেউ তোমার দিকে খারাপ নজর দিত না, জাস্ট তোমার খেয়াল রাখতো ভাইয়ার হবু বউ হিসেবে। তাছাড়া তোমার দিকে কেউ খারাপ নজর দিলে তাকে আমি পিটিয়ে আধমরা করে ছাড়বো, যেমনটা তামিমকে করেছিলাম। এবারে কথাটা তানভীর একটু আস্তে করে বলল। তার মানে তামিমের উপরে আপনার আগে থেকেই ক্ষোভ যে জমা ছিল, আর সেটারই বহিঃপ্রকাশ ঘটেছিল আবির ভাইয়ের অ্যাক্সিডেন্টের দিন? বন্যা ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কি হিংসুটে ছেলে রে বাবা। তানভীর হাসলো, বলল। তুমি আমার, একান্তই আমার। যে তোমার দিকে তাকাবে তার চোখ আমি তুলে নেব। ভুলে যেও না, রাজনীতি ছেড়েছি, কিন্তু মারপিট করা আমার রক্তে এখনও রয়ে গেছে। আমি কি শুধু শুধু আপনাকে ভিলেনের সাথে তুলনা করি? আপনি তো ভিলেনই, হিংসুটে ভিলেন। মেঘ আবির কোলে মাথা রেখে বেলকনির সোফাতে শুয়ে আছে, তার নজর ওই আকাশের পানে, কিন্তু আবিরের নজর তার কদম্বিনীর মুখে, চোখে, ঠোঁটে। আবির মেঘকে দেখছে আর মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সময় মেঘ ঘুমিয়ে পড়ল। আবির মেঘকে পাজে কোলা করে তুলে বিছানায় শুয়ে দিল। কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে মেঘকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 9টা বাজে। হালিমা খানের ফোনে তানভীর কল দিয়েছে। এক একে সকলের সাথে কথা হয়েছে, কিন্তু বাড়ির 3 কর্তা আর আবির কোন সকালে অফিসে চলে গেছে। মেঘ এইমাত্রই নিচে নেমে এসেছে। আম্মু, কে কল দিয়েছে? ভাইয়া? হ্যাঁ, নে কথা বল। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বন্যা বেবি কই? এই তো কাছেই আছে, নে কথা বল। হ্যালো ননদিনী। কেমন আছো ভাবি আমার? ভালো, তুই কেমন আছিস? আর বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোর কখন পৌঁছেছিস? আমরা প্রায় মাঝরাতেই পৌঁছে গেছি, কিন্তু এত রাত হওয়ায় বাড়িতে কল দিয়ে জানাইনি। সকালে কল দিলাম। ও, তানভীর বন্যার কথা শুনে মিম দৌড়ে ছুটে এলো। মেঘাপু, ফোনটা আমাকে দাও না প্লিজ, আমার বন্যা ভাবির সাথে কথা বলবো। বন্যা মেঘের ওপাশ থেকে ওদের চিল্লাচিল্লি শুনে বলল। মিম কি করে? মহারানীর আজ কলেজ নেই, তাই মাত্র ঘুম থেকে উঠলো। মিমের কাছে দে ফোনটা। হ্যালো বৌমনি, কেমন আছো? ভালো কুটি ননদ, তুমি কেমন আছো? আমিও ভালো। শোনো বৌমনি। বলুন মহারানী। বান্দরবনের সুন্দর সুন্দর স্পটের ভিডিও করে আনবে, সে ভিডিও নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। পাশ থেকে তানভীর বলে উঠল। ওরে পাকা মেয়ে, একবার বাড়ি ফিরি, তারপর মজা বোঝাবো। আদি এসে মিমের কাছ থেকে ফোনটা নিয়ে বলল। হ্যালো বৌমনি। বলো ছোট দেবর। তুমি মিমাপুর কথা ছাড়ো, ওর কোনো কথাই তুমি শুনবে না। ও তাই বুঝি, তাহলে কার কথা শুনবো? আমি আছি না,
তোমার ছোট্ট বর। বন্যার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি বলছে এই পাকা ছেলে? পাশে তানভীর চিৎকার দিয়ে বলল, কিরা আদি, শেষ পর্যন্ত কেঁদে কেটে আমার বউকেও নিয়ে যাবে? বন্যা মৃদু মৃদু হাসছে আর বলছে, হিংসুটে বর আমার। ভাইয়া নিয়ে যাচ্ছি না তো, ভাগ করছি। তুমি বড় বর আর আমি ছোট বর। পাশ থেকে মেঘ আদির কান টেনে ধরে বলল, আজকাল বড্ড পেকেছেন তাই না? অপেক্ষা করেন আবির ভাই, অপেক্ষা করেন আবির ভাই বাসায় ফিরুক, তাকে জানাতে হবে। আবিরের নাম শুনতেই আদি ছুটে পালালো। সবে আদির কাণ্ড দেখে হাসছে। মিম গিয়ে সোফায় বসলো মেঘের পাশে। মিম টিভিও দেখছে, আবার গুনগুনিয়ে গানও গাইছে। মেঘ কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে আছে। সেদিকে মিমের কোনো খেয়াল নেই। মেঘ মাঝে মাঝে খেয়াল করে মিম আজকাল একটু বেশি বেশি খুশি থাকে। কিরে, তোর খবর কি? কিসের খবর? কয়টার খবর? তোকে দেখে মনে হচ্ছে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। মেঘ চোখ দুটো ছোট ছোট করে বলল, কাহিনী কি? আপু তুমি যে কি বলো না, আজকাল কি হাসাও যাবে না? মিম বসা থেকে উঠতে উঠতে বলল, ধুর, আজকাল এই বাড়িতে হাসলেও সমস্যা। মেঘ অবাক কণ্ঠে তাকিয়ে বলল, এর আবার কি হলো? কিরে আবির, শুনলাম কাল অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিস, বাসায় কি কোনো সমস্যা? না রে, তেমন কিছু। গতকাল তানভীর আর বন্যা হানিমুনে গিয়েছে, ওদের বিকেল স্টেশনে দিতে গিয়েছিলাম। তাছাড়া মেঘের শরীরটাও গতকাল ভালো ছিল না। মেঘ এখন কেমন আছে? ভালো। তোর কথা বল। তোকে তো বলেছিলাম 1 সপ্তাহ অফিসে আসতে না, 4 দিন পরেই চলে আসলি যে। একটা ছুটির অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলেই তো হতো। জানি, কিন্তু অনেক কাজ পেন্ডিং হয়ে গেছে এই কয়েকদিনে, তাই ভাবলাম তোর উপর এত চাপ না দিয়েই অফিসে চলে আসি। প্রয়োজন ছিল না, এই সময় তোর রিয়ার পাশে থাকা বেশি দরকার ছিল। রিয়া আর বেবি কেমন আছে? ভালো। মেঘের কথাটা শুনেছে, পর থেকে বারবার মেঘের কথাই জিজ্ঞাসা করছিল। জান্নাতও বলল কয়েকদিনের মধ্যে মেঘকে দেখতে যাবে। যেতে বলিস জান্নাতকে। ভেবেছিলাম মেঘকে নিয়ে তোদের বাড়িতে যাব রিয়া আর বেবিকে দেখতে, কিন্তু আম্মু আর মামুনি বলল বাবুর 1 মাস না হওয়া পর্যন্ত মেঘ সেখানে যেতে পারবে না। সমস্যা নাই, পরে এক সময় নিয়ে যাস। সারাদিন বিভিন্ন সুন্দর সুন্দর স্পটে ঘুরে সন্ধ্যায় তানভীর আর বন্যা রিসোর্টে ফিরে আসলো। বন্যা এসে বিছানায় দপাস করে বসে পড়ল। উফ, আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। তানভীর একটু দুষ্টু হেসে বলল, এখন পা ব্যথা হয়ে গেছে, রাত তো এখনো বাকি। বন্যা চোখ দুটো বড় বড় করে ফেলল। তারপর একটু ঢকিলে মিনমিন করে বলল, নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ। আল্লাহ, এই লোকটার কি তুমি আর কত রকম রূপ আমায় দেখাবে? পরিবারের সামনে ভদ্রলোক, বাহিরের লোকের কাছে রাগী বদমেজাজি, বউয়ের সামনে ঠোঁট কাটা নির্লজ্জ বেহায়া পুরুষ। তানভীর লম্বা একটা হাসি দিয়ে বলল, আপনি কি আস্তে আস্তে আমায় গালি দিচ্ছেন মিসেস খান? বন্যা মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরল। তানভীর সেটা দেখে বলল, গালি দেন, সমস্যা নেই, কিন্তু রেডি থাকেন। বলে তানভীর ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেল আর বলল। হঠাৎ তানভীর ওয়াশরুমের দরজা একটু খুলে মাথা বের করে উকি দিয়ে বলল, হানিমুনে এসে 2-4টা বাচ্চা না নিয়ে ফিরলে লোকে কি বলবে? আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে তো বউ। বন্যা বিছানা থেকে তানভীরের মাত্র খুলে রেখে যাওয়া টি শার্টটা তানভীরের দিকে ছুঁড়ে মারল। তানভীর সাথে সাথে ওয়াশরুমের গেট লাগিয়ে দিল। টি শার্টটি দরজায় বাড়ি খেয়ে নিচে ফ্লোরে পড়ল। মেঘ ড্রয়িং রুমে মিমের সাথে বসে গল্প করছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল বেবি নামে সেভ করা নাম্বার। ফোনটা হাতে নিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, এখন আর কোনো কথা বলবি না, আমার বেবি কল দিয়েছে। মিম কিছুটা চিৎকার দিয়ে বলল। মেঘ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম নতুন বউ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুই কেমন আছিস? তোর দুষ্টুমির স্বভাবটা কবে যাবে? ভুলে যাস না, একটার মা হয়ে যাচ্ছিস। মেঘ মিমের দিকে একটু তাকিয়ে বন্যাকে বলল, বেবি হঠাৎ একটা স্বাদ জাগলো মনে। কি স্বাদ অনদিনী? বলবো? বল। তাহলে বলেই ফেলি। তুই কি বলবি নাকি আমি ফোনটা কাটবো?
আরে বেবি রাগ করিস না, বলছি তাহলে। হুম। হানিমুনে তো গিয়েছিস, আমার ভাইকে বলবি তোকে বেশি বেশি আদর করতে, যাতে পরের মাসে তোরও সুখবর শুনতে পাই। তারপর আমরা দুই বান্ধবী মিলে উঁচু পেট নিয়ে সারা বাড়ি ঘুরবার টকাচার খাবো। ফোনে ওপাশ থেকে বন্যার কাশি শোনা যাচ্ছে। মনে হচ্ছে বন্যা বিষম খেয়েছে। মেঘ বলল, আরে বেবি রিল্যাক্স, চাপ নিস না, একটু ট্রাই কর, হয়ে যাবে। পাশ থেকে মিম বড় বড় চোখ করে অবাক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ তা খেয়াল করতেই সেখান থেকে উঠে অন্যদিকে চলে গেল। মিম মুখটা বাকি টিভি অন করে দেখা শুরু করলো। বন্যার কাশি যেন থামছে না। হঠাৎ ফোনে ওপাশ থেকে শোনা যাচ্ছে তানভীর বন্যাকে পানি খেতে বলছে আর বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। মেঘ ফিস ফিস করে বলল, ওই যে ভাইয়া চলে এসছে, যা বলেছি তা মনে রাখিস। হ্যাঁ বলে ফোনটা কেটে দিল। তানভীর বন্যার কাশি থামানোর জন্য মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়েছে। কাশি একটু কমতেই বন্যা ফ্রেশ হতে হবে বলে ওয়াশরুমের দিকে ছুটল। এর আবার কি হলো? এভাবে পালালো কেন? রাত 9টা বাজে। আবিরের বাইকের শব্দ পেয়ে মেঘ বেলকনিতে এসে দাঁড়ালো। দেখলো আবির বাইক থেকে নেমে ফোনে কথা বলছে। আবির এক নজর উপরে তাকালো। তার প্রেয়সী তার দিকে তাকিয়ে আছে। আবির একটু মুচকি হেসে কান থেকে ফোনটা নামিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। মেঘ এখনও বেলকনিতে দাঁড়িয়ে আছে। বাইর থেকে মৃদু মৃদু বাতাস আসছে। মেঘের খোলা চুলগুলো সেই বাতাসে দিক বিদিক উঠছে। আজ শরীরটা ভালো, তাই মেঘ সালোয়ার কামিজ ছেড়ে নীল রঙের একটা সুতি শাড়ি পরেছে। এই রঙটা আবিরের বড্ড বেশি পছন্দ। আজকাল মেঘের মনটা হঠাৎই মেঘাচ্ছন্ন, আবার হঠাৎই যেন ফুরফুরে হয়ে ওঠে। এটাকেই হয়তো গর্ভবতী অবস্থায় মুড সুইং বলা হয়। এই যে একটু আগে মেঘের হঠাৎই মনে হলো আবির ভাইকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। তাই আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিল। চুলগুলো ছেড়ে দিল, চোখে একটু কাজল, ঠোঁটে একটু লিপস্টিক ছুঁয়ে দিল। কপালে ছোট্ট একটা নীল টিপ দিতেই আজ ভোলেনি সে। হঠাৎই একটা হাত মেঘের কোমর ছুঁয়ে তার পেট স্পর্শ করল। মেঘ কিছুটা ঘাবড়ে গেল। আবির নেশাক্ত কণ্ঠে ফিসফিসে বলে উঠল, আমার ভেতরে আমি নেই, আছে এক অবুঝ মন, সেই মন দুয়ারে বিচরণ করিস তুই সারাক্ষণ। তোর ভাবনায় পাগল আমি, তাকিয়ে দেখ মনের আয়নায়, তোর প্রেমেতে মগ্ন হয়ে হারিয়ে যাই অন্য এক প্রেমের দুনিয়ায়। তুই তো এক অদ্ভুত নেশা, আর সেই নেশায় আমি আসক্ত। বলে আবির মেঘের কানে চুমু খেল। মেঘ একটু কেঁপে উঠল। আবির মেঘের কোমর পেঁচিয়ে ধরে মেঘের খোলা চুলে মুখ ডোবালো। মেঘ সামনের দিকে ঘুরে তাদেরকে জড়িয়ে ধরল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? বাহির থেকে এসেছেন, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন। আবির মেঘকে বেলকনির গ্রিলের সাথে ঠেকিয়ে নিজে দুহাত মেঘের পিছনের গ্রিলে রাখলো। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আওড়ালো, পাগল আমি তোর প্রেমে, তোর মায়ায়। বলে আবির মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো। এই চুমু কতক্ষণ দীর্ঘ হয়েছিল তা জানে না মেঘ। মেঘ আবিরের পাগলামি বুঝতে পেরে আবেগকে কিছুটা হুঁশে আনতে চাইল। নিজের ঠোঁটকে ছাড়িয়ে আনার চেষ্টা করলো আবিরের ঠোঁটের দখল থেকে। কিন্তু আবির আজ যেন মেঘের প্রেমেতে প্রেমতাল। কিন্তু আবির যেন আজ মেঘের প্রেমেতে প্রেমমাতাল। এই যে এখন ঠোঁট ছেড়ে মেঘের গলায় বিচরণ করছে আবিরের চোখ। হঠাৎই মেঘকে অবাক করে দিয়ে মেঘের গলায় ঠোঁট ছোঁয়ালো আবির। আস্তে আস্তে তা গভীরতার রূপ নিচ্ছে। আপনি সত্যিই পাগল হয়ে গেছেন। এটা যে বেলকনি, তাকে ভুলে গেছেন? আবির মেঘের গলা থেকে মুখ উঠালো। লক্ষ্য করলো সেখানে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যাকে রোমান্টিক ভাষায় বলা হয় লাভ বাইট। আবির নেশা নেশা চোখে মেঘের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মেঘকে কোলে তুলে নিল। মেঘ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আবিরকে একটু বেশি প্রেম আসক্ত লাগছে তার কাছে। আবির নেশা নেশা কণ্ঠে বলে উঠল, এভাবে তাকাস না প্লিজ, তোর ওই কাজল চোখের চাহনি দেখলে আমি ঘায়েল হই প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। নীল শাড়িতে এক নীল পরী আজ আমার কোলে চলে আছে, নিজেকে কিভাবে সামলাই বলতো মেঘ? মেঘ নিশ্চুপ তাকিয়ে আছে আবিরের নেশা নেশা চোখে। মেঘ জানে আবিরের অবস্থা হওয়ার কারণ। আবির ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার কাদম্বিনীর মাঝে। যে অষ্টাদশীর জন্য সে অপেক্ষার
প্রহর গুনেছে বহু বছর। তানভীর আর বন্যা খোলা আকাশের নিচে হেঁটে চলেছে। পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে ব্যক্ত করছে নিজের মনের অনুভূতি। খোলা আকাশের নিচে মৃদু মৃদু বাতাসে শিহরিত করছে একজোড়া দম্পতির শরীর ও মন। তানভীর বন্যার হাতটাকে নিজের মুঠোবন্দি করে হাঁটছে। বিয়ের 2 দিন হয়ে গেছে। তানভীরের হঠাৎ ছোঁয়ায় বন্যা যেন কেঁপে ওঠে। তানভীর বন্যার অবস্থা বুঝতে পেরে কিছুটা দুষ্টু হাসল। বন্যার কাঁধে হাত দিয়ে বন্যাকে আরেকটু নিজের দিকে টেনে নিল। মুহূর্তে বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। বন্যা লাজুক হয়ে মাথাটা নিচের দিকে নুইয়ে রাখল। তানভীর বন্যাকে টেনে আরেকটু কাছে নিয়ে আসলো। গতকাল রাতে টেনে বন্যাকে তানভীর এত কিছু বোঝানোর পরও বন্যা যেন তানভীরের সামনে খোলা বইয়ের মতো স্পষ্ট হতে পারছে না। বন্যা অনেকটা ইতস্তত বোধ করছে। বন্যা প্লিজ, এবার তো একটু স্বাভাবিক হও। দূরে আকাশের দিকে তানভীর আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, দেখো আকাশে কত সুন্দর চাঁদ, তাও সেটা তোমার থেকে কম। বন্যা কিছুটা লাজুক হাসল। বন্যার মুখে হাসি দেখে তানভীর নিজেও হেসে দিল, বলল, অবশেষে মহারানীর মুখে হাসি ফুটেছে। দুজন হাঁটতে হাঁটতে আবারও রিসোর্টের রুমের দিকে ফিরে আসলো। তানভীর বন্যার রুমের দিকে তাকিয়ে আছে। বন্যাকে আজ অনেক সুন্দর লাগছে। সন্ধ্যায় তানভীর বন্যার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রেডি হয়ে নাও, আমরা বাইরে হাঁটতে যাব। বন্যা প্যাকেটটি খুলে দেখল কালো রঙের সুন্দর একটা জর্জেট শাড়ি, যার পাড়ও আঁচলে পাথরে কারুকাজ করা। বন্যা শাড়িটি পরে চোখে গাঢ় করে কাজল দিল। সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত বন্যা যতবার তানভীরের দিকে তাকিয়েছে ততবার লক্ষ্য করেছে তানভীর তার দিকে তাকিয়ে আছে। এসব ভাবতে ভাবতে কখন যে বন্যার রুমের সামনে চলে এসেছে তা তার খেয়ালই নেই। হঠাৎ পায়ের সামনে কোনো কিছু নাড়াচাড়া পেতে মাথা ঝুঁকে নিচে তাকালো। যা দেখলো বন্যার তো চক্ষু চড়ক গাছ। তানভীর বন্যার সামনে হাঁটু গেড়ে বসে ওর শাড়ির কুচি ঠিক করছে। কুচি ঠিক করার শেষে তানভীর উঠে দাঁড়িয়ে বলল, ভাবনা চিন্তা শেষ হলে এবার রুমে চলেন, না হলে কোলে তুলে নিয়ে যাব। কোলে তোলার কথা শুনে বন্যা তাড়াহুড়ো করে রুমের দরজা ধাক্কা দিল ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু একি হঠাৎই বিস্ময়ে বন্যার মুখটি হা হয়ে গেল। বন্যা মুখে হাত দিয়ে আস্তে আস্তে রুমের ভিতরের দিকে চলে গেল। পুরো রুমটা ছোট ছোট প্রদীপ দিয়ে সাজানো। চারিদিকে প্রদীপের শিখাগুলো জ্বলজ্বল করছে। রুমের পরিবেশটা কি যে স্নিগ্ধ লাগছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তানভীর পিছন থেকে এসে বন্যাকে জড়িয়ে ধরল। তার হাত দুটো বিছন করছে বন্যার কোমর উদরে। বন্যার পিঠটা তানভীরের বুকের সাথে মিশে আছে। তানভীর বন্যার গালের সাথে গাল ঠিকই বলল, এত রোমান্টিক পরিবেশেও কি তোমার প্রেম পাচ্ছে না বউ? বন্যা নিশ্চুপ হয়ে দুচোখ লজ্জায় বন্ধ করে রেখেছে। তানভীর মুখে যতই কথা বলছে না কেন তার হাত দুটো বন্যার পেট কোমর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এতে বন্যার হাল বেহাল হয়ে যাচ্ছে। বন্যা কাচমাচু করে বলে উঠল, ছাড়ুন আমায়। তানভীর খপ করে বন্যার শাড়ির আঁচল টেনে ধরল। শাড়ির আঁচলটা হাতে পেঁচিয়ে পেঁচিয়ে বন্যার দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে তার ঘাড়ে ঠোঁটে স্পর্শ দিল। বন্যা মুহূর্তে কেঁপে উঠল। বন্যার কাঁপুনি টের পেয়ে তানভীর বন্যার কোমর টেনে ধরে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিল। বন্যা নিজেকে আর সামলাতে না পেরে পেছনে ফিরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। তানভীর ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে ফিসফিসিয়ে বলল, জান, এত সুন্দর লাগছে তোমাকে। আমি তানভীর নিজেকে সামলাতে ব্যর্থ। বন্যার লজ্জায় মনে হচ্ছে তানভীর বুকের ভেতর ঢুকে যাচ্ছে। দুজনের মাঝে এখন আর চুল পরিমাণ শূন্যতা নেই। হঠাৎই তানভীর বন্যাকে কোলে তুলে নিল। কোলে রেখেই বন্যার কপালে গালে গলায় তানভীর ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। বন্যাও তানভীরের গলা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তানভীর বন্যার ঠোঁট দুটো নিজের দখলে নিতেই বন্যা আবেশে চোখ বন্ধ করে নিল। সময় চলছে তার নিজ গতিতে। দেখতে দেখতেই তানভীর ছুটি ফুরিয়ে এলো। গতকাল রাতে তানভীর আর বন্যা বান্দরবান থেকে ফিরে এসেছে। এখন সকাল 8টা বাজে। খানবাড়ির প্রতিটি সদস্য খাবার টেবিলে উপস্থিত। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। বন্যাও সাথে টুকটাক সাহায্য করছে। মেয়েকে হাতে হাতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু বন্যাকে জোর করে নাস্তার টেবিলে আবিরের পাশে বসিয়ে দিল।
আজ থেকে তানভীর অফিস খোলা, তাই তানভীরও অফিসের জন্য একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান টুকটাক ব্যবসার আলোচনা করছে আর খাচ্ছে। আবির বারবার আর চোখে লক্ষ্য করছে মেঘ ঠিকমতো খাচ্ছে কিনা, যা মেঘের চোখের আড়াল হতে পারল না। মেঘ বুঝতে পেরে মনে না চাওয়া সত্ত্বেও পুরো খাবারটা শেষ করার চেষ্টা করছে, কারণ সে জানে এখন যদি সে পুরো খাবারটা শেষ না করে তাহলে আবির রাগ করে নাস্তা না খেয়ে অফিসে চলে যাবে।